4। আর পানির মধ্যে এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখা লাগবে না, হ্যাঁ, জাস্ট এমনি এক্সাম্পল হিসেবে দিচ্ছে। ওয়াটারের পারমিটিভিটি হচ্ছে 7.08। তো তার জন্য ওয়াটারের এটাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্টকে হচ্ছে কে দিয়ে ডিনোট করা হয়, হ্যাঁ। তো ওয়াটারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট KW ইকুয়াল টু কত হবে? পারমিটিভিটি অফ ওয়াটার ডিভাইডেড বাই পারমিটিভিটি অফ এয়ার অর ফ্রি স্পেস। তার মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইকুয়াল টু কি হচ্ছে? কোন একটা মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে ওই মিডিয়ামের পারমিটিভিটি ডিভাইডেড বাই ফ্রি স্পেসের পারমিটিভিটি। এটা কি সবার কাছে ক্লিয়ার নাকি আরেকবার বলবো? একটু বলবেন। কোন একটা মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইকুয়াল টু হচ্ছে ওই মিডিয়ামের পারমিটিভিটি ডিভাইডেড বাই ফ্রি স্পেসের পারমিটিভিটি। সো আমি যখন ওয়াটারের পারমিটিভিটি বলতেছি তখন KW, ওয়াটারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলতেছি তখন KW লিখতেছি। উপরে থাকবে কি ওয়াটারের পারমিটিভিটি, নিচে থাকবে কি ফ্রি স্পেসের পারমিটিভিটি। তার মানে এইটা ডিভাইডেড বাই এটা। কেটা দিয়ে কি বোঝাচ্ছে? এ হচ্ছে ভাইয়া ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। পারমিটিভিটি মানে বলতে হচ্ছে ইউজুয়ালি এটা বোঝায় একটা মিডিয়াম তার বাংলা টার্মটা বলা হয় ভেদনযোগ্যতা। তার মানে হচ্ছে একটা যেই মিডিয়ামের হ্যাঁ এখানে দেখাচ্ছি সি ইকুয়াল টু মানে ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। তার মানে এপসাইলনের ভ্যালু যত বেশি ওই মিডিয়ামের ফোর্সটা তত কম। তার মানে একটা মিডিয়াম কতটুকু ব্লক করতেছে, সহজ কথা এটা আসলে এক্সাক্ট ডেফিনেশন না, তবে এভাবে বলা যায় কোন একটা মিডিয়াম কতটুকু ব্লক করতেছে ইলেকট্রিক অ্যাট্রাকশনকে, সেটাকে আমরা বলতে পারি পারমিটিভিটি। চিন্তা করে দেখো, আমরা জানি Q ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার। তার মানে কি এপসাইলনের ভ্যালু যত বেশি হবে ফোর্সটা তত কম হবে না সেম চার্জের মধ্যে। এটা কি বোঝা যাচ্ছে? তার মানে চিন্তা করে দেখো, অবশ্যই বাতাসের মধ্যে দুইটা চার্জকে রাখলে তাদের অ্যাট্রাকশনটা সবচেয়ে বেশি হয়, আর পানির মধ্যে সেম দুইটা চার্জকে সেম ডিস্টেন্সে রাখলে তাদের অ্যাট্রাকশনটা অনেক কম হয়। কেন অ্যাট্রাকশনটা কম হচ্ছে? বিকজ পানির পারমিটিভিটির ভ্যালুটা অনেক বেশি। তাহলে আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, যে কোনো একটা মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইকুয়াল টু হচ্ছে ওই মিডিয়ামের পারমিটিভিটি, এখানে যদি ওয়াটার দেই তাহলে এখানে ওয়াটার, আর ডিভাইডেড বাই এয়ার এর পারমিটিভিটি। আমরা এয়ার এর পারমিটিভিটিটা মুখস্থ রাখবো 8.854 10 টু দি পাওয়ার -12। ওকে, এবার এই ম্যাথটা তোমরা এবার করার চেষ্টা করবা। আচ্ছা হ্যাঁ, এই ম্যাথটা করার চেষ্টা করো, আনসারটা আসলে আমাকে বলো। Q1 ইনটু Q2 করি, হ্যাঁ, তখন কিন্তু এই সাইনটা কনসিডার করার দরকার নেই, জাস্ট 5 ইনটু 7 দিলেই হবে। লাস্টে তো বলে দিবা যে অ্যাট্রাকশন ফোর্স। এই যেখানে প্লাস থাকুক বা মাইনাস থাকুক সেটা আমাদের কনসিডার করার দরকার নাই, আমরা জাস্ট এমনি 5 ইনটু 7 লিখবো এবং লাস্টে বলে দেবো এটা তো অ্যাট্রাকশন ফোর্স, যেহেতু এটা অপোজিট চার্জ। ঠিক আছে, কি 3.15 into 10 to the power 7 3.1 10 to the power 7 তো না 5 আসছে। তুমি কি পানিটাতে কনভার্ট করতে মনে হয় বুঝছো? পানিটা দেই, পানিটাতে কনভার্ট করে নাও। আচ্ছা 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 ঠিক আছে, আপাতত এটা তো আর 1 মিনিট বাকি আছে। এটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি জিনিস বুঝলাম।
পারমিটিভিটি কি জিনিস সেটা বুঝলাম, পারমিটিভিটির সাথে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের রিলেশনটা বুঝলাম। আচ্ছা, এখন আচ্ছা এখন আমরা ফোর্সই দেখবো, কুলম্বের লই দেখবো, বাট কুলম্বের ল এর একটু এক্সটেন্সিভ অ্যাপ্লিকেশন। সেটা কিরকম, যদি মোর দেন ওয়ান চার্জ, মোর দেন টু চার্জ থাকে, ইন দ্যাট কেস আমরা কিভাবে কি করব? সহজ হিসাব, এখানে আমরা কিছু ভেক্টরের ল অ্যাপ্লাই করব। তো ভেক্টরেরটা পরে যদি একটা যে স্ট্রেইট লাইনে, আমরা কি ক্যালকুলেশন করব? এটার উপর লব্ধি বল, কোশ্চেনটা দেখো, রেজাল্টেন্ট ফোর্স অন 10 কুলম্ব চার্জ, তার মানে এটার উপর চার্জ কত। তাহলে আমি ফার্স্টে দেখবো 5 এর সাথে অ্যাট্রাকশন ফোর্স কত, সেটাকে আমি ধরে নিলাম F1। 7 এর সাথে এর ফোর্স কত, সেটাকে আমি ধরে নিলাম F2। দেন F1 থেকে F2 জাস্ট যদি আমি সাবট্রাক্ট করি, তাহলেই হচ্ছে আমি রেজাল্টেন্ট ফোর্সটা পেয়ে যাব। ভাই আবার বলবেন, আপনার কথা আটকাচ্ছে। ও আচ্ছা, তাহলে মানে নেটের মানে কি সাউন্ড আসতেছে নাকি নেটের জন্য আটকাচ্ছে? নেটের প্রবলেম গেস। আচ্ছা, তার 1 মিনিট ওয়েট করি তাহলে। আবার রেজাল্টেন্ট ফোর্স বের করতে বললো 10 কুলম্ব চার্জের উপর, আমি সাথে এটার সাথে এটার ফোর্স কত সেটা F1 করবো, বের করবো। তারপর এটার সাথে এটার ফোর্স কত F2 সেটা বের করবো। এখন আমার কাজ হচ্ছে আমি যে F নেটটা বলবো সেটা কি F1 প্লাস F2 হবে নাকি F1 মাইনাস F2 হবে, এটা বোঝার জন্য আমার ডিরেকশনটা বুঝতে হবে। দেখো F1 এর জন্য এটাও একটা পজিটিভ চার্জ, এটাও একটা পজিটিভ চার্জ, তার মানে কি হবে এদের মধ্যে রিপালশন। তার মানে F1 ফোর্সটা এদিক বরাবর কাজ করবে না, বা 10 কুলম্ব চার্জকে এদিকে ঠেলে দিবে না। জি ভাইয়া। আচ্ছা, আর -7 কুলম্ব কোন দিকে নিবে? অপোজিট দিকে। উল্টা দিকে। তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা থেকে আরেকটা মাইনাস করতে হবে। দ্যাটস ইট। সো F1 F2 বের করা তো কোনো সমস্যা না, এটা তো 9 তে বহুতবার করছি আমরা, যে এটা যেহেতু এয়ার, কিছু যেহেতু বলা নাই, আমি ধরে নিচ্ছি এটা এয়ার মিডিয়াম। সো 9 × 10⁻9 ক্যালকুলেট করলাম, দেন 5 × 10 বাই 12 স্কয়ার, আর F2 এর ভ্যালু হচ্ছে 9 × 10⁻9, 7 × 10 বাই 2 স্কয়ার। হ্যাঁ, এটা একটু আবার বলতে হ্যাঁ, F1 এর ভ্যালু হচ্ছে ওই ফর্মুলা যেটা জানি আর কি, 9 × 10⁻9 Q1 Q2 বাই R স্কয়ার, সেম গোজ টু F2। এভাবে আমরা F1 আর F2 এর ভ্যালু বের করব। না হতে কলমে এখন এখানে অনেক কাহিনী করছে আলটিমেটলি। আচ্ছা, এটা তো আমরা ভেক্টর চ্যাপ্টারের জিনিস, আমরা মোটামুটি 1 বছর আগে পড়ছি। স্টিল এটা কি মনে আছে কিনা যে আলফার ভ্যালু যখন 180 হয় তখন আসলে একটা থেকে একটা বিয়োগ হয়ে যায়, আর জি ইকুয়াল ভাইয়া টু মনে আছে। যখন আলফা ইকুয়াল টু 180। সো ওরা যদিও এখানে ভেক্টরের ফর্মুলা ইউজ করছে, বাট আলফার ভ্যালু যেহেতু 180, দ্যাটস ওয়াই F net বেসিক্যালি F1 মাইনাস F2 আকারে করছে। তবে এদের এই ফর্মুলাটা খুব ইউজফুল। কেন ইউজফুল? কজ তোমাকে তো সবসময় এক লাইনে থাকবে না, মাঝে মাঝে এমন থাকতে পারে এটা এখানে আর -7 কুলম্বটা মনে করো এই জায়গায়। ইন দ্যাট কেস কিন্তু আলফার ভ্যালু হয়ে যাবে 90 ডিগ্রি, এবং তখন এই ফর্মুলা ইউজ করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। এখন কি বললাম এটা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, এই ম্যাথটা তোমরা একটু চেষ্টা করে দেখো তো পারা যায় কিনা। এর মধ্যে ডিসটেন্স তো হচ্ছে, আচ্ছা কার থেকে 14, ওই যে 10 থেকে 10 কুলম, মানে 10 কুলম থেকে 7 কুলম, ওই যে 7 কুলমের ডিস্টেন্স। সো আমাদের আনসার হচ্ছে না, মিলে নাই। আর কারো আনসার আসলে বইল।
আচ্ছা, দুটোটার মাঝে কেন থাকতে পারতো না? চিন্তা করে দেখো, লব্ধি বল শূন্য হওয়া মানে কি দুইজনের ফোর্সটা অপোজিট দিকে হবে, তাই না? তার মানে একজন যদি এদিকে নেয় তাহলে আরেকজনের দিকে নিবে অবশ্যই। দুইজনই সেম দিকে টানলে কিন্তু কখনোই রেজাল্টেন্ট জিরো হবে না, এটা তো আমি জানি নাকি? আচ্ছা, কোথাও রাখি, চিন্তা করো, সাপোজ আমি এখানে রাখলাম, তাহলে পজিটিভ চার্জটা তাকে কোন দিকে নিবে? এদিক বরাবর। আর নেগেটিভ চার্জটাও তাকে এদিক বরাবর নিবে, দুইজন সেম দিকে টানবে না? সো দ্যাটস ওয়াই আমি শিওর যে মাঝখানে থাকতে পারবে না, বাট দুই পাশে থাকলে, যদি এখানে থাকে অবজেক্টটা, তাহলে পজিটিভ চার্জটা তাকে যদি এদিকেও নেয়, নেগেটিভ চার্জ এদিকে নিবে, মানে সমান হতে পারে। দ্যাটস ওয়াই আমি বুঝলাম যে অবশ্যই দুই পাশে থাকবে, মাঝখানে থাকবে না। ভাইয়া একটা আসে 4.58, একটা আসে -54.5। না, মিলে নাই তো। আহমিদ, তোমার কি আসছে? ভাই আমার নেটের প্রবলেম দিচ্ছিল, এতক্ষণ ছিলাম না। এবার এই যে এবার যেটা বলতেছিলাম, এতক্ষণ তো আমরা খুব সুন্দর সুন্দর সেম সেম স্ট্রেট লাইনে দেখতেছিলাম, সো ভেক্টরের ফর্মুলা ইউজ করার কোনো প্রয়োজন হয় নাই এর আগের পার্টগুলোতে। বাট এই জায়গাতে আমাদের ভেক্টরের ফর্মুলা ইউজ করার প্রয়োজন হবে, তার কারণটা কি? এখানে ফোর্স গুলা লিনিয়ার না। আচ্ছা, তো এই জায়গাটাতে আমাদের কাজ কি হবে? আমি দুইটা ফোর্সের ডিরেকশন বের করব, শুধু ফোর্সের অ্যামাউন্ট না, ডিরেকশনাই বের করব, এবং দেন রেজাল্টেন্টটা বের করার চেষ্টা করব। সো সেম কাজ আগের মতোই, কিন্তু এখানে রেজাল্টেন্ট মানে এফ এর ডিরেকশন জানতে হবে আমাদের, এবং সেটা দিয়ে এফ নেট বের করতে হবে। শুধু চেষ্টা করে দেখো, না হলে আমি দেখাচ্ছি। আর 2.248 আসছে, এটার পর এখন ভাইয়া মানে অ্যাঙ্গেল কোনটার রেসপেক্টে বের করবো? যেটা, এটা কোনো সমস্যা নেই, তুমি যে কোনোটা রেসপেক্ট বের করতে পারো, ফুল ফ্রিডম এখানে। ওরা ধরে নিচ্ছে এফ টু এর সাথে, তুমি যদি চাও এফ টু এর সাথে করতে পারো, যদি চাও এফ ওয়ান এর সাথে করতে পারো, অ্যাজ ইউ উইশ। আচ্ছা, তো আমরা ফার্স্টে ফোর্সটার অ্যামাউন্টটা বের করি। সো এফ ওয়ান এর ভ্যালু, আচ্ছা ভ্যালু কত আসে এটা নিয়ে তো কোনো আমি ধরো এটাকে 1 ধরে নিলাম, এটাকে 2 ধরে নিলাম। ভ্যালু গুলো কত কত আসে একটু বলতো আমাকে। 1.8, 10 to the power 10, আর f2 2.52 into 10 to the power 10। সো এখানে যেটা বুঝতে হবে, f1টা কোন দিকে কাজ করে। এখন
এখন এটা যেহেতু এটাও পজিটিভ এটাও পজিটিভ, তার মানে এটা দূরে সরাই দিবে। So, এটা কাজ করতেছে এই ডিরেকশন বরাবর। এটা বোঝা যাচ্ছে না? জি ভাইয়া। এটা যেহেতু নেগেটিভ, সো এটা কাজ করতেছে হচ্ছে এই ডিরেকশন বরাবর। আচ্ছা, আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের যে এখানে যেহেতু তিনটাই 5, তার মানে বুঝতে পারতেছো ওই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু হবে হচ্ছে 120। আচ্ছা, যদি নেগেটিভ হইতো তাহলে ধরো একটা তো নেগেটিভ আছে, এটাও যদি নেগেটিভ হইতো তাহলে এটা উল্টা হয়ে যেত, এটাই বরাবর কাজ করতো। তো এই কেস তো নেগেটিভ না, সো এখানে পজিটিভ, তার মানে অ্যাঙ্গেল 120। তার মানে f1 জানি, f2 জানি, আলফার ভ্যালু 120। এটা দিয়ে আমরা f নেট ইজিলি বের করে ফেলতে পারবো। বাকিটুকু তো পারবো মনে হয় না? ওই যে f1 স্কয়ার f2 স্কয়ার টু f1 f2 cos আলফা, p আর q এর ফর্মুলাটা আর কি। বুঝছো না? Okay. আচ্ছা, এটা তুমি যার সাথে ধরবা, আমরা যখন tan থিটা বের করতাম, tan থিটা ইকুয়াল টু আমরা কি বলতাম, q sin আলফা p প্লাস q cos আলফা, তাই না? এবং অ্যাঙ্গেলটা কার সাথে পাওয়া যেত, p এর সাথে না? এখানেও তুমি যাকে p ধরবা, তুমি f1 কে p ধরলে f1 এর সাথে অ্যাঙ্গেল পাবা, f2 কে p ধরলে f2 এর সাথে পাবা, as you wish। এবার আমরা আসি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কাকে বলে। তো ইলেকট্রিক ফিল্ড মানে সহজ কথায় যে একটা চার্জ, একটা পজিটিভ বা নেগেটিভ চার্জ। তো পজিটিভ আর নেগেটিভ চার্জের তো একটা মানে একটা এরিয়া থাকে, যে এই পজিটিভ চার্জটা এর এই সার্টেন একটা এরিয়ার মধ্যে যদি তুমি আর একটা পজিটিভ চার্জ জানো তাহলে সে রিপালশন করবে, অথবা নেগেটিভ চার্জ জানো অ্যাট্রাকশন করবে। সাপোজ আমি এই রুমে একটা পজিটিভ চার্জ রাখলাম আর পাশের রুমে একটা নেগেটিভ চার্জ রাখলাম, এরকম মুভ করলে তো তাদের মধ্যে কোনো অ্যাট্রাকশন চলবে না। তো অ্যাট্রাকশন হওয়ার জন্য কি একটা সার্টেন এরিয়ার মধ্যে রাখতে হবে। তো যেই এরিয়ার মধ্যে রাখলে তার অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্সটা কাজ করে সেটাকে আমরা বলতেছি তার ইলেকট্রিক ফিল্ড, যতক্ষণ যেই জায়গা পর্যন্ত তার প্রভাব বিস্তার করতে পারে সেটাই। ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। এরপর আমরা আসতেছি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাকে বলে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির একদম সিম্পল ডেফিনেশন হচ্ছে ইউনিট চার্জ যেই পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করে। কেমন বুঝানো যায় জিনিসটা? হ্যাঁ, সাপোজ এখানে একটা চার্জ আছে, এই চার্জের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুমি যদি Q2 পরিমাণ চার্জ জানো তাহলে সে F পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করে। এখন আমার ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন কি ছিল, ইউনিট চার্জ যে পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করবে। তাহলে চিন্তা করো Q2 পরিমাণ চার্জ যদি F পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করে, ইউনিট চার্জ কত ফোর্স এক্সপেরিয়েন্স করবে, F বাই Q2। দ্যাটস ওয়াই এই F বাই Q2 হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আবার বলি, এর ডেফিনেশনটাই হচ্ছে ইউনিট চার্জ যে পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করে। এখন আমি দেখলাম যে Q2 চার্জ F পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করলো, তাহলে ইউনিট চার্জ
এফ বাই কিউ তে পরিমাণ চার্জ এক্সপিরিয়েন্স করবে, এবং সেটাই হচ্ছে চার্জটির ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, একবার পড়ে দেখা হবে কোয়েশ্চেনটা। এখানে একটা 0.02 কেজির ম্যাস, তার মানে নিচের দিকে তার ফোর্সের পরিমাণ কত? 0.02 ইন্টু 9.8। আচ্ছা, তাকে আমি স্থির রাখতে চাই, মানে একদম স্টেবল রাখতে চাই। তার মানে কি আমার উপরের দিকেও সেম পরিমাণ ফোর্স তাকে দিতে হবে। আচ্ছা, এখন আমি জানি ই ইকুয়াল টু এফ বাই কিউ, তাহলে এফ এর পরিমাণ কত? ই কিউ। তাহলে কি আমি বলতে পারি না যে এটা ইকুয়াল টু ই কিউ হইতে হবে? জি ভাইয়া। তো এখানে কিউ এর মান কোশ্চেনে দিয়ে দেওয়া 10⁴, সেখান থেকে আমি ই এর ভ্যালুটা বের করে ফেলবো, দ্যাটস ইট। তার মানে এরকম যে কোনো টাইপের কোশ্চেন, যে একটা বল বা যে কোনো একটা অবজেক্ট তাকে আমি স্টেবল রাখতে চাচ্ছি, তার জন্য ইলেকট্রিক ফিল্ড কত দিতে হবে, তার জন্য তোমার ফর্মুলা হবে mg ইকুয়াল টু কিউ, এবং এটা আসছে কোথা থেকে? এফ ইকুয়াল টু এমজি, এফ ইকুয়াল টু কিউ, দুইটাকে ব্যালেন্স করে স্টেবল হিসেবে রাখবে। ভাই এটা বুঝিনি। এইখানে একটা বল আছে, তো স্বাভাবিকভাবে একটা বল হচ্ছে নিচের দিকে নামতে যাবে, তো নিচের দিকে সে কত ফোর্সে নামতে যাবে? এফ এ, এবং এফ এর ভ্যালু কত? এমজি, তাই না? তার মানে নিচের দিকে ফোর্সের পরিমাণ হচ্ছে এফ ইকুয়াল টু এমজি। এটা ক্লিয়ার না? জি ভাই। আচ্ছা, আর উপরের দিকে সে যে উঠবে সেটা কোন ফোর্সে? ইলেকট্রিক ফিল্ডে, এবং আমি জানি এফ ইকুয়াল টু কি? কিউই, এটা জানি না? ভাই কিউ উপরের দিকে কেন উঠবে? এটা আমরা ধরে নিচ্ছি যেহেতু তাকে স্থির রাখতে হচ্ছে এবং তার ওজন নিচের দিকে কাজ করে, তার মানে ইলেকট্রিক ফোর্সটা তো অবশ্যই উপরের দিকেই কাজ করবে। হ্যাঁ ভাই। তার মানে mg ইকুয়াল টু কিউই, এবং এম দিয়ে দেওয়া, কিউ দিয়ে দেওয়া, আমি সেখান থেকে ইজিলি এ বের করে ফেললাম। 0.02 দেয়া কেজিতে, কিন্তু ম্যাথে যখন ক্যালকুলেশন করছে জিরো আচ্ছা, ভুল পয়েন্ট জিরো লিখছে, জিরো টু হ্যাঁ বসেছে। ওরা ভুল লিখছে, এটা 0.2 হবে, মানে এদের কোশ্চেনে ভুল, ওর আনসারে ভুল, 0.2 হবে। কি ব্যাপার, এখানে আবার 0.2, এখানে আবার 0.02, কাহিনী কি? আচ্ছা, যাই হোক, মেইন ব্যাপারটা বুঝছো তো, এখানে ক্যালকুলেশন একটু ঝামেলা হয়েছে। জি ভাই। এবার এখন দেখো একটু ব্যাপারটা, আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটাকে এভাবে লিখতে পারি কিনা? আমরা জানি ই ইকুয়াল টু এফ বাই কিউ। তো এফ এর ভ্যালু কত ছিল? 1/4πε0। সেটাকে যখন আমি কিউ টু দিয়ে ডিভাইড করে ফেলবো, খুব স্বাভাবিকভাবেই কিউ টু কাটা চলে যাবে এবং থেকে যাবে শুধু কিউ। এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইকুয়েশন। বোঝা যাচ্ছে কিনা দেখো তো? হ্যাঁ, আমরা জানি ই ইকুয়াল টু এফ বাই কিউ, তাই না? এটাই তো এফ বাই কিউ। তারপর কিউ টু কাটা চলে গেল, যেটা থাকলো সেটাই হচ্ছে আমাদের E।
এই গেল আমাদের ব্যাপার স্যাপার। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সবার কাছে ক্লিয়ার তো? এই দুইটা ইকুয়েশনই, একটা হচ্ছে এফ বাই কিউ আর একটা হচ্ছে এই যে 1/4πε0 q1/r²। এখন এটা কোনটা কিউ কোনটা ওয়ান কোথায় কোনটা কোথায় কিউ ইউজ এটা, করবো? হ্যাঁ ওই যে বলতেছি যে যেই চার্জটার জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে Q1। তার মানে তোমাকে যদি বলা হয় একটা চার্জ দিয়ে দিল, সাপোজ 5 কুলম চার্জ, তোমাকে কোশ্চেনটা করা হলো এই 5 কুলম চার্জের জন্য এই চার্জটা থেকে 2 মিটার ডিস্টেন্সের একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে। তাহলে তুমি Q1 এর জায়গায় 5 বসাবা আর আর এর ভ্যালু যত মিটার দূরত্বে তত বসাবা, শেষ। আর যদি এমন কোনো কোশ্চেন থাকে যে কোনো একটা চার্জের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমি 3 কুলম চার্জ জানি তাহলে সে 5 নিউটন ফোর্স এক্সপেরিয়েন্স করে, ইন দ্যাট কেস ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে 5/3। মানে যেটা কোশ্চেনে যে ডেটা দেওয়া হয়, যদি ফোর্সের ভ্যালু থাকে আর চার্জ থাকে তাহলে F/Q, আর যদি জাস্ট ডিস্টেন্স থাকে এবং ওই চার্জের ভ্যালুটা থাকে তাহলে 1/4πε0 q/r²। তোমরা কি ফার্স্ট বুঝতে পারছো? এক্সাম্পলটা একটু আরেকবার বলতে পারবেন? আমি দিয়ে দেখাই, ধরো কোশ্চেন লিখে দেখাই দেবে। সাপোজ তোমাকে বলে দেওয়া একটা চার্জ আচ্ছা, তাহলে এখন এক্সাম্পল গুলো আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম যে চার্জ of suppose 3 coulomb is brought into electric field and experience 6 Newton force। এখানে যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড এর ভ্যালু বের করতে বলে তাহলে আমি কোন ফর্মুলা ইউজ করব? রাইট। আর যদি এমন কিছু বলা হয় যে suppose what is the electric field, the value of what is the value electric field created by a charge of suppose 3 coulomb and a distance of 6 meter। তাহলে কোনটা অ্যাপ্লাই করব? এখানে কোন ফর্মুলাটা ইউজ করব? E is equal to 1/4πε0 q1r²। রাইট। আর ই এর ইউনিটটা কেউ একটু বলো তো আমাকে। NC ইনভার্স। রাইট, নিউটন পার কুলম ইনভার্স। আচ্ছা, ফর্মুলাটা এবং ফর্মুলার কোথায় কোন ইউজ, এটা কি সবার কাছে ক্লিয়ার তাহলে এখন? ভাইয়া ই এর ডেফিনেশনে তো ইউনিট পজিটিভ চার্জ ছিল না, তো এই জায়গায় ভাই Q2 টা কি ইউনিট মানে 1 হওয়ার কথা না? ওই না ডেফিনেশন না, Q2 এর ভ্যালু তো আসলে 1 না, Q2 দিয়ে ভাগ করার পর যেটা পাচ্ছি মানে এটা হচ্ছে এরকম ব্যাপারটা
ধরো আমি যখন বলি যে পার মিটারে কত, তাহলে কি মানে কিউ2 দিয়ে ভাগ করা মানে কিন্তু 1 এর জন্য না, কিউ2 এর জন্য আমি এফ এক্সপেরিয়েন্স করতেছি, একের জন্য তাহলে কত, এফ বাই কিউ2। আমরা যখন কোনো কিছু ইউনিটে বলি তখন তো এটা দিয়ে ভাগ করেই দেই, তাই না? যখন জি ফিজিক্সে যে ভাইয়া। কোনো, আচ্ছা আর কারো কনফিউশন থাকলে বলতে পারো এটা রিলেটেড। এই যে যেই চার্জটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতেছে, যে চার্জটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতেছে সেটা হচ্ছে কিউ1, আর যেই চার্জটাকে আনা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সেটা হচ্ছে কিউ2। এখানে একটা কথা বোঝা লাগবে, তোমার সবসময় চিন্তা করা লাগবে, অলওয়েজই তোমাকে যখন চিন্তা করতে বলবে যে কোনো পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতেছো, তোমার অলওয়েজ কাজ হবে তুমি ধরে নিবা ওই পয়েন্টে একটা +1 কুলম চার্জ প্রেজেন্ট, দ্যাটস ইট। আবার বলি, সাপোজ আমি একটা চার্জের কথা বললাম, এই 3 নিউটন চার্জ, 3 কুলম চার্জ। তোমাকে যখন আমি জিজ্ঞাসা করব যে এই 3 কুলম চার্জের জন্য তার থেকে সাপোজ 4 মিটার দূরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, তখন তুমি কোন ফর্মুলা ইউজ করবা? এই দুইটার মধ্যে সেকেন্ডটা, তাই না? আমরা সরি এই ফর্মুলাটা ইউজ করবো, তাই না? তো আমরা তখন বসাই দিব কি 1/4πε0 3/4²। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। কিন্তু এখন যদি ডিরেকশনটা বের করতে বলে যে ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর, তার ডিরেকশন কোন দিকে, তুমি অলওয়েজ ধরে নিবা এই পয়েন্টে একটা প্লাস চার্জ, পজিটিভ চার্জ রাখা। পজিটিভ চার্জ যেহেতু রাখা, এটাও পজিটিভ এটাও পজিটিভ, তার মানে কি একে দূরের দিকে ঠেলে দিবে। আর যদি এখানে একটা নেগেটিভ চার্জ থাকতো, আমি বলছি আমি ধরে নিব যেই পয়েন্টে আমাকে ইন্টেন্সিটি বের করতে বলতেছে আমি ধরে নিব অলওয়েজ সেখানে একটা পজিটিভ চার্জ আছে, তার মানে এই কেসটাতে ইন্টেন্সিটির দিকটা হয়তো সেন্টার বরাবর ভিতরের দিকে, আর এই কেসে ইন্টেন্সিটির দিক হয়তো বাইরের দিকে, বিকজ এখানে দুইটাই পজিটিভ আর এখানে একটা নেগেটিভ একটা পজিটিভ। তোমরা কি এটা বুঝছো না? 3/2² কেন হলো? 3/2² কেন? না, 2² হতে পারে। 3/4², সরি এটা 4 লিখছে, ডিসটেন্স 4 থেকে। ওই যে 1/4πε0 q1/r², সেটা। আর ভাই এখানে ডিরেকশনটা একটু আবার বোঝানো যাবে? ডিরেকশনটা আচ্ছা, আমরা বলতেছি যে যখনই আমাকে বলবে যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে, আমি ধরে নিব সেই পয়েন্টে একটা পজিটিভ চার্জ এক্সিস্ট করে, আমি ধরে নিব সেই পয়েন্টে একটা পজিটিভ চার্জ এক্সিস্ট করে। তো এখন এই কেসটাতে এটাও পজিটিভ এটাও পজিটিভ, মানে কি রিপালস করে দূরে সরাই দিবে, এই জন্য এটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হবে বাইরের দিক বরাবর। আর এই কেসে এই চার্জটা নেগেটিভ এটা পজিটিভ, তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি ডিরেকশন হবে ভিতরের দিক বরাবর। এটা অ্যাট্রাকশন আর রিপালশন, বাইরে চলে যায় আর এরকম কিছু? না না ভাই, অ্যাট্রাকশন রিপালশন দুইটাই পজিটিভ মানে রিপালস করবে, আর একটা পজিটিভ হ্যাঁ, একটা হ্যাঁ, নেগেটিভ হলে বুঝছি। অ্যাট্রাক্ট করবে। সি পয়েন্টের উপর রেজাল্টেন্ট ইন্টেন্সিটি কত, এ পয়েন্টের রেজাল্টেন্ট কত এটা জানতে চাওয়া হচ্ছে। এখানে আমরা কি করব, অ্যাজ ইউজুয়াল E1 এর ভ্যালু বের করব, E2 এর ভ্যালু বের করব, এর জন্য একবার এটার জন্য একবার, এন্ড দেন হচ্ছে আমরা
ইয়াটা কত কি বলা আছে রেজাল্টেন্টটা কত সেটা বের করো। এই যে এই ম্যাথটার আগে এরকম একটা ম্যাথ করলাম না, ওই কনসেপ্টটা আবার বোঝানো যাবে, তখন ছিলাম না। আচ্ছা আচ্ছা, আমরা এটাই দেখা দিই তাহলে, এটা দিয়ে ক্লিয়ার করি। So, আমরা ফার্স্ট E1 এর ভ্যালুটা বের করি। E1 আমরা জানি সো এখানে এই চার্জটার জন্য এখানে যে ইন্টেন্সিটি ক্রিয়েট হচ্ছে এটা যদি E1 ধরি তাহলে সেটা কত 10 to the power 9 5 35 স্কয়ার, আর E2 এর ভ্যালু হচ্ছে 9 into 10 to the power 9 7 by 5 স্কয়ার। একটু নিয়ে কোনো সমস্যা আছে এই দুটার ভ্যালু নিয়ে? হ্যাঁ, ভ্যালুগুলো কত আসে দেখো তো। এখন আমরা ডিরেকশন গুলো একটু বোঝার চিন্তা করি যে E1 আর E2 এই দুটার ডিরেকশন কোথায় কোথায়। তাহলে E1 এখানে দেখো আমরা বলছিলাম আমরা ধরে নিব এখানে পজিটিভ চার্জ, ঠিক আছে, তার মানে এটা কি বাইরের দিকে চলে যাবে না, আর এটা হচ্ছে নেগেটিভ চার্জ তার মানে গেটে ভিতরের দিকে টানবে না। জি ভাই। এখানে অ্যাঙ্গেল কত, এটা যেহেতু একটা 555 মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তার মানে এই অ্যাঙ্গেলটা 60 এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120, রাইট? সো তাহলে ই নেট কত, খুব সিম্পল, E1 স্কয়ার E2 স্কয়ার টু E1 E2 cos 120, বুঝছো না? ভাই এখানে যদি প্লাস থাকতো তাহলে কি হতো, +7 কুলম। যদি এখানে +5 কুলম থাকতো +7 থাকতো, ইন দ্যাট কেস E2 এর ডিরেকশন হতো এই বরাবর এবং আলফার ভ্যালু হতো তখন 60 ডিগ্রি। বুঝতে পারছো? জি ভাই। আনসারটা কত আসে একটু বলো তো আমাকে, ই নেটের ভ্যালু। 4.8 সাপেক্ষে বের করতে পারো। ই নেটটা সবার আসছে কিনা আমাকে একটু জানাও। বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর টার্ম, তো একটা ভেক্টর টার্ম যখন তোমাকে বের করতে বলে তখন আসলে যদি মান কথাটা না থাকে, কোশ্চেনে যদি ভ্যালু ওয়ার্ডটা না থাকে তাহলে তোমাকে দুইটাই বের করতে হবে, বিকজ ভেক্টর মানেই দুইটাই জানতে যাচ্ছে। আর যদি কোশ্চেনে জাস্ট বলা থাকে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড তাহলে তোমার থিটা বের করা লাগবে না, বাট যদি বলো হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড তাহলে তোমাকে বোথ ভ্যালু আর ডিরেকশন দিতে হবে। আচ্ছা আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড নিয়ে, আচ্ছা হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। তিনটা কোয়েশ্চেন দেখো, কোথায় ফার্স্টে বলতেছে কোথায় ইন্টেন্সিটির ভ্যালু সমান, প্রাবল্য মান সমান, কিন্তু খেয়াল করো ওয়ার্ডটা, মানে জাস্ট এখানে ভ্যালুর কথা বলছে, ডিরেকশন নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তার মানে দুইটা সেম ডিরেকশন হইতেও পারে, দুইটা অপোজিট ডিরেকশন হতে পারে, ডাজন্ট ম্যাটার, যতক্ষণ পর্যন্ত ভ্যালু সেম আছে তার মানে ওয়ান এর আনসারে এটা ইনক্লুড হবে। ডিরেকশন সেম থাকলেও হবে, ডিরেকশন সেম না থাকলেও হবে, জাস্ট ভ্যালু সেম থাকা লাগবে। আচ্ছা সেকেন্ড কোশ্চেন দেখো, কোথায় ইন্টেন্সিটি সমান, তার মানে কি এটা একটা ভেক্টর, কোথায় ইন্টেন্সিটি সমান মানে এখানে ভ্যালুও সেম দুইটার জন্য এবং ডিরেকশনও সেম, ভ্যালু ডিরেকশন দুটাই সেম। থার্ড কেসটাতে কোথায় ইন্টেন্সিটি মানে কোথায় রেজাল্টেন্টটা জিরো, রেজাল্টেন্ট জিরো হওয়ার মানে কি দুইটা সমান হবে বাট অপোজিট ডিরেকশনও হবে, যখন দুইটা সমান বাট অপোজিট ডিরেকশন তখনই কিন্তু রেজাল্টেন্টটা জিরো হয়। তোমরা কি তিনটা কেস বুঝছো নাকি আরেকবার বলবো? প্রাবল্য ডিফারেন্স কি? এটা হচ্ছে জাস্ট ভ্যালু, ডিরেকশন নাই, আর যখন জাস্ট শুধু প্রাবল্য বলতেছে তখন বোথ ডিরেকশন সেম, আচ্ছা লিখে দিই, সেম ডিরেকশন সেম ভ্যালু, আর এখানে জাস্ট সেম ভ্যালু, ডিরেকশন সমান হইলেও সমস্যা নাই, না হইলেও সমস্যা নাই। বুঝছো ভাইয়া? জি ভাই।
এই তিনটা কোশ্চেনের আনসার তোমরা একটু চেষ্টা করে দেখো পারা যায় কিনা। আচ্ছা, দুইটাই যদি নেগেটিভলি চার্জ হইতো, আচ্ছা দুইটাই যদি নেগেটিভলি হইতো, তাহলে মনে করো মাঝখানের যে কোনো একটা পয়েন্টে একজনের দিকে টানতো একজনের দিকে টানতো, তার মানে মাঝখানের কোথাও লব্ধি প্রাবল্য শূন্য হইতো। মানে কোনটা ডিরেকশনের কথা বলছো? ওইটা তো ডিপেন্ড করবে, মানে আমরা তো ফার্স্টে ইন্ডিভিজুয়ালি বের করবো, ফার্স্টে E1 বের করবো, দেন E2 বের করবো, দেন আমার রেজাল্টেন্ট কাহিনী আসবে তাদের ডিরেকশন অনুসারে, বুঝছো না? ক্ষেত্রে কি চার্জের মান নেগেটিভ বসানো যাবে? না ভাই, আমাদের কোনো পজিটিভ নেগেটিভ, সবগুলো আমরা পজিটিভ হিসেবে বসাবো, জাস্ট পজিটিভ নেগেটিভ দিয়ে আমরা ডিরেকশনটা বুঝবো। E1 এর E2 ডিরেকশন বোঝার জন্য আমরা এই নেগেটিভ পজিটিভ সাইনকে কাজে লাগাবো, ভ্যালু বের করার জন্য সবগুলোই পজিটিভ বসাবো। হ্যাঁ ওরা জি ভাই, ওরা 7 থেকে এক্স ধরছে, আমি 5 থেকে এক্স ধরছি। ঠিক আছে, তাহলে তোমার মিলে যাচ্ছে, সেমই তো আসতেছে। জি ভাই, সেম আসতেছে। আচ্ছা, তো ওয়ানে হচ্ছে কি ছিল, ভ্যালু গুলো সমান, এই দুইটার মধ্যেই এক জায়গাতে দুইটা ডিরেকশনও সেম হয়ে যায় না? মানে তুমি তো দুইটার জন্য আলাদা বের করছো, এই দুইটা যে 5.4 আর 64, এই দুইটার মধ্যে কোন একটা পজিশনে কি দুইটার ডিরেকশনও সেম, ভ্যালু তো দুই জায়গাতেই সেম, বাট এর মধ্যে কি কোনটা আছে যেখানে ডিরেকশন দুইটাও সেম? মানে ভাই দুইটাই একদিকে অ্যাট্রাক্ট বা রিপালস করবে? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, দুইটা ডিরেকশন মানে E1 আর E2 ডিরেকশন সেম হয়ে যায়, এমন কোনটা আছে দুইটার মধ্যে? জি ভাইয়া, সেকেন্ডটা। তাহলে এটাই হচ্ছে সেকেন্ড কোশ্চেনের আনসার। বিকজ সেকেন্ড কোশ্চেনে কি জানতে চাইছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সমান, তার মানে এখানে ভ্যালু সেম হইতে হবে, ডিরেকশনও সেম হইতে হবে, তার মানে এই দুইটার মধ্যেই একটা, সেটা কোনটা, যেখানে ভ্যালু সেম এবং ডিরেকশনও সেম দিকে, তার মানে সেকেন্ডের আনসার হবে সেকেন্ড থেকে। বুঝতে পারছো ভাই? জি ভাই, সবাই বুঝতে পারছি। এক নাম্বারটা কমপ্লিট করো, আমি এক নাম্বারটা কমপ্লিট করার পর 2 আর 3 1 মিনিটেই হয়ে যাবে। এক নাম্বারটা সবার আসার পর আমাকে একটু জানাও, 2 আর 3 ইজি আছে। 1 নম্বরে এটা তো প্রথমে বাইরে গেল, কিন্তু বাইরে আবার E2টা ভিতরে ঢুকে আবার E1 বাইরে চলে যায়, এটা কারণটা কি? ও বিকজ একটা পজিটিভ একটা নেগেটিভ। দেখো প্রথম চয়েসটা তো পজিটিভ, হ্যাঁ, সে তো বাইরের দিকে মানে ঠেলে দিবে, আর এটা পজিটিভ তো হলে এটা নেগেটিভ। ভিতরে থাকার কথা না? না ভাইয়া, আমরা বললাম যে যেই পয়েন্টে আমরা ইন্টেন্সিটি বের করতে বলবে সেখানে আমরা পজিটিভ চার্জ ধরে নিব, তাহলে এই পজিটিভটা কি একে দূরের দিকে দূরে পাঠিয়ে দিবে না? আমি যদি এই পয়েন্টে ইন্টেন্সিটি বের করতে চাই, তাহলে কি এই পয়েন্টে আমি বলছি একটা পজিটিভ চার্জ ধরে নিব, তাই তো? জি ভাইয়া। তাহলে এই পজিটিভকে তাকে আমি দূরের দিকে ঠেলবে না, হ্যাঁ ভাইয়া। আর এই নেগেটিভটাকে এদিকে টানবে। দ্যাটস ওয়াই E1 হচ্ছে বাইরের দিকে আর E2 হচ্ছে ভিতরের দিকে। আচ্ছা, তো আচ্ছা এই দুইটা ভ্যালু সবার আসলে আমাকে একটু জানাও। রাওয়াত, তোমার কি দুইটা ভ্যালু আসছে? করো, এই দুইটার মধ্যে ভ্যালু সমান, বাট একটার মধ্যে ডিরেকশনও সমান, তাহলে সেটা হচ্ছে সেকেন্ডের আনসার। এটা কি তোমরা বুঝতে পারতেছো? না না না, মানে এই দুইটা পয়েন্ট, আমরা যে দুইটা পয়েন্ট বের করলাম 1 নম্বরে, এই দুইটা পয়েন্টটা তো E1 ইকুয়াল টু E2, তাই না? সেকেন্ড কোশ্চেনে কি জানতে চাইছে, E সমান E1 ইকুয়াল টু E2, তার মানে সেকেন্ড কোশ্চেনে বলতেছে আমাদেরকে যে শুধু E1 এর আর E2 এর ভ্যালু সমান না, E1 E2 ডিরেকশনও সমান, সমান বলতে সেম দিকে। সেকেন্ড কোশ্চেন এটাই বলতেছে না? তার মানে এই দুইটা ভ্যালুর মধ্যে দুইটাতেই তো এটা ট্রু,
এখন এই দুইটার মধ্যে যেটাতে ডিরেকশনটাও সেম সেটাই কি 2 নাম্বার কোশ্চেনের আনসার না? আহমেদ কি এটা বুঝছো ভাইয়া যেটা বললাম এখন? হ্যাঁ, এটা আবার রিপিট করতে হবে, বুঝিনি। 1 নাম্বার কোশ্চেনে আমরা যে দুইটা মান পাইছি সে দুইটা জায়গাতে ভ্যালু সমান, এটা কি বুঝছো? মানে ভ্যালু সমান ধরেই তো বের করছো, তাই না? জি ভাইয়া। এখন সেকেন্ড কোশ্চেনে বলতেছে যে কোথায় ই সমান। ই সমান মানে কি? ভ্যালুও সমান হইতে হবে, দিকও সেম দিকে হইতে হবে, ডিরেকশনও সেম হইতে হবে। তার মানে এই দুইটার মধ্যে যেখানে E1 আর E2 ডিরেকশন সমান সেটাই কি 2 নাম্বারের আনসার না? জি ভাইয়া। মাহিন কি এটা বুঝছো? জি ভাইয়া। তাসিন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এই দুইটার মধ্যে যেখানে আমরা দেখবো যে ভ্যালু দুই ডিরেকশনটাও সেম সেটা হয়ে যাবে 2 এর আনসার। আর 3টা দেখো কোথায় রেজাল্টেন্ট শূন্য। রেজাল্টেন্ট শূন্য কখন হবে? যদি ভ্যালু সেম হয় আর ডিরেকশন অপোজিট হয়, তখনই রেজাল্টেন্ট 0 হয়ে যাবে না? রেজাল্টেন্ট ধরো E1 আর E2 এর ভ্যালু সেম কিন্তু এদের ডিরেকশন অপোজিট, তখনই তো রেজাল্টেন্ট 0 হবে নাকি? জি ভাইয়া। তার মানে একের যে দুইটা আনসার আসলো এক্স আর ওয়াই, এখানে যেটার জন্য দুইটা ডিরেকশন সেম দিকে সেটা হচ্ছে 2 নাম্বারের আনসার, আর যেখানে দুইটা ডিরেকশন অপোজিট দিকে এটা হচ্ছে 3 নাম্বারের আনসার। মানে মাইনাস E2 এবং কিছু ধরতে হবে। না, 3 নাম্বারে আমাদের কিছু ধরতে হবে না ভাই। 1 নাম্বারে যা বের করছি সেটার মধ্যেই 3 এর আনসার আছে। 1 নাম্বারে তো ভ্যালু সমান ধরেই বের করছি, 3এও তো ভ্যালু সমানই কিন্তু অপোজিট ডিরেকশন। আচ্ছা, তাহলে তোমাদের সাথে এইখানে আনসার গুলো মিলছে কিনা এক দুই আর তিন একটু ভেরিফাই করে আমাকে জানাও। ক্লিয়ার হতে পারলাম না, এখানে 2 নাম্বারের আনসার -5.419 কেন হবে? বিকজ এই পয়েন্টটাতে দুইজনের ইন্টেন্সিটি সমান এবং সেম ডিরেকশনে। দেখো এই যে পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা, এখানে চিন্তা করে দেখো যে -7 কুলম্ব তাকে টানতেছে এদিকে, আবার 5 কুলম্ব তাকে পাঠাচ্ছে এদিকে, দুইজনই সেম ডিরেকশনে না? হ্যাঁ। সেম ডিরেকশন, দেখো ভ্যালুও সেম ডিরেকশনও সেম, তার মানে কি ইন্টেন্সিটি তাদের সমান। -5.419 কেন হলো? মাইনাস বলতে ভাই আমরা এই -7 থেকে ডান দিকটাকে মাইনাসটা বুঝছি, মাইনাসের সিগনিফিকেন্সটা বুঝছি, বাট 5.419 কেন হলো? 64.58 কেন হলো? বিকজ 64.5 পয়েন্ট হচ্ছে 7 এর এদিকে, মাইনাস এখন ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যাথটা গেল। আচ্ছা, নতুনটা শেষ করতে পারবে।